জি, আমার নাম মোহাম্মদ আবু হানিফ। আবু হানিফ, বয়স কত আবু হানিফ আপনার? বয়স সার্টিফিকেটে 1967 আছে। আচ্ছা, সেই হিসাবে মনে হয় 53 চলে, হয়তো কিছু বেশি হতে পারে। জন্ম জেলা? জন্ম জেলা সিরাজগঞ্জ জেলার কাজীপুরের একেবারে নদীর বাঁধেই আমার বাড়ি। ঠিক আছে, শুরু করেন। কি আপনার গল্প? হ্যাঁ, শুরু করেন প্লিজ। আমার গল্পটা হলো এই যে আমি ছোটবেলায় আসলে আমরা ভাই বোন ছিলাম বেশি। আমরা 5 ভাই 3 বোন, এক বোন মারা গেছে আর কি। বাবা একজন চাকরিজীবী ছিলেন। তো আমি আমার পছন্দ মাফিকই বিয়েটা করি আর কি। আচ্ছা আচ্ছা, এটা গেল আমার প্রথম জীবনের কথা। বিয়ে করার পর তারপরে আমার ফ্যামিলিগতভাবে মেনেও নেয়। নেওয়ার পরে তারপরে আমার মিসেস সন্তান সম্ভব হয় আর কি। কি করতেন তখন আপনি পেশায়? আমি তখন আমি সমাজ সেবায় ওই গ্রামে ঋণ বিতরণ করতাম। এটা ছিল আপনার খালেদা জিয়ার আমলের একটা প্রজেক্ট চালু হয়েছিল সমাজ সেবা অধিদপ্তর থেকে, যেটাকে এতিম বা এই ধরনের একটা ছিল আর কি, একটা ফান্ড ছিল। সেখান থেকে অসহায়দের টাকা দেওয়া হইতো, কিছু ঋণ বিতরণ করা হইতো এবং সেটা বিনামূল সুদবিহীন সেই ঋণ বিতরণের আমি কাজ করতাম আর কি। পাশাপাশি আমি আমার চাহিদা মোতাবেক সময় সাপেক্ষে আমি একটা টিউশনিও করতাম। আচ্ছা, তো তারপরে আমার এটা কিন্তু আমার ছিল গভর্নমেন্ট নয়, এটা আমি একটা দৈনিক মজুরি হিসাবে পেতাম আর কি। হ্যাঁ, তো আমার স্ত্রী সন্তান সম্ভব হওয়ার কারণে ওই দেখতাম যে আমার মার সাথে আমার স্ত্রীর মানে মা ওইভাবে একটা, আমাদের দেশে বলবো না কিভাবে বলবো, যে একটা বউ শাশুড়ির যে একটা থাকে আর কি, দ্বন্দ্ব থাকে বা এরকম। হ্যাঁ, আর যেহেতু আমরা ভাই বোনের সংখ্যাও বেশি ছিলাম, বেশি থাকার কারণে আমার স্ত্রীকে বিরাট 91 একটা বিরাট একটা ফ্যামিলি। আমার স্ত্রীকে সারাদিনই ব্যস্ত থাকতে হয় কাজে। এবং দেখা যায় যে সবাই খাওয়া দাওয়ার পর আমার স্ত্রীকে খেতে হয়। অমকে ফেরে নাই, তমকে ফেরে নাই, হ্যাঁ তুমি বউ মানুষ হয়ে আগেই খাইতে বসবা, এই ধরনের একটা তখনকার সময় ছিল আর কি। হ্যাঁ, দেখা যেত যে সবার রান্না বান্না করে খাওয়া দাওয়া করার পরে তাকে গোসল করতে করতে সন্ধ্যার আগে আগে গোসল করতে হইতো, দুপুরের গোসলটা। হ্যাঁ, তো ওই অবস্থায় এইরকম একটা চাপে ছিল। আর যেহেতু আমি বড় ছিলাম, ওই কারণে আমার স্ত্রীর প্রতি একটা চাপ ছিল বেশি। এই একটা পরিস্থিতিতে আমি দেখতাম আমার স্ত্রীটা সারাদিন পরিশ্রম করছে, কিন্তু পরিশ্রম করার পরও দেখা যাচ্ছে যে শাশুড়ির মন পাওয়া যাচ্ছে না। বা এটা যদিও আমার মা, আমি বলি আর কি, আমি খুব লক্ষ্য করছি, এটা আমি অভিযোগে সুরে বলছি না, এটা আমার কোনো মার প্রতি কোনো অভিযোগ নাই, এটা আমি বলছি যে এটা এরকম হয়ে আসছে আর কি, আমি বাস্তবে যেটা দেখেছি আর কি আমার ফ্যামিলির ভিতরে আর কি। তো যখন আমার মিসেস সন্তান সম্ভব হয়, তখন আমি কেন জানি আমি আমার ফ্যামিলিকে বিশ্বাস করতে পারছিলাম না, আস্থা করতে পারছিলাম না যে আমার স্ত্রীটা ডেলিভারির সময় ঠিক মতো সে সেবাটা, নার্সিংটা পাবে কিনা আমার ফ্যামিলির কাছ থেকে। আমি ওই ফেইথটুকু হারিয়ে ফেলছিলাম তখন। তো আমি এক সময় আমি আমার মিসেসকে বললাম যে তুমি যেভাবে এই অবস্থায় তোমার 8 মাস 9 মাস চলছে, সারাদিন পরিশ্রম করতেছো, তোমার বিশ্রাম নাই, তোমার পুষ্টিকর খাবার ওইভাবে তুমি খেতে পাচ্ছ না, হয়তো খেতে গেলে আমাকে চুপিচাপি খাওয়াইতে হয় বা ওটা দেখা গেলে সেটা নিয়ে আবার পরে কথা হয়, তুমি কোথায় ডেলিভারিটা কোথায় হবে, আমার তো মনে হয় যে কি মনে করো, তো আমি মার কাছে যাব। তো বললাম যে কথাটা মন্দ বলো নাই, তখনকার সময়ের কথা তো, বাচ্চার বয়স এখন 29-30 চলে, তখন সেটা এখন হিসাব দিলে তার বাড়তি আর কত হয়। তখন তো আমি আমার শাশুড়িকে বললাম যে আপনি মেয়েদের নিয়ে যান, ওখানে ডেলিভারি হলে বোধহয় ভালো হয়, ও একটু ঠিক মতো বিশ্রামটা করতে পারবে নি, ভালো হবে নি। হ্যাঁ, তো ওনারা এসে নিয়ে যায়, সেটা সিরাজগঞ্জের কাজীপুর থানা। তো এদিকে হয়েছে কি, যমুনার ভাঙনে আমার শ্বশুর বাড়িটাও ভেঙে গেছে, তারাও নতুন করে একটা বাড়ি করছে মানে পাশে। হ্যাঁ, এবং এত ভাঙন চাপছে যে এটা বলার মতো না। তো ওই অবস্থায় একটা ভাঙাচুরা বাড়ির ভিতরে সে আমার মিসেস আশ্রয় নিছে, তারাও আসছে, ভাঙা বাড়িটা পুরাও কমপ্লিট হয়েছিল না।
তো ইন দ্য মিন টাইম ওই আমার শ্বশুর ছিলেন না। ওই একটু বলে রাখা ভালো যে আমার শ্বশুরবাড়ির ভিতরে একটু কুসংস্কার তাদের একটু বেশি কাজ করতো, যেমন তাবিজ, ঝাড়ফুঁক এগুলো বেশি কাজ করতো আর কি, পানি পড়া এগুলো বেশি কাজ করতো, যেগুলো আমি একেবারেই অপছন্দ করতাম। এবং তাদের কুসংস্কার বেশি ছিল, তাবিজ পুঁতে রাখা, গলায় দেওয়া, কোমরে দেওয়া, এই ওজা ই ডেকে নিয়ে আসা, জিন তাড়ানো, এগুলো বেশি করতো আর কি, যেটা আমি খুবই অপছন্দ করতাম আর কি। তো যাই হোক, আমি পাঠায় দিলাম। পাঠায় দেওয়ার পর যেদিন ও আমার মিসেসের ব্যথাটা ওঠে আর কি, তো সেদিন আমার শ্বশুর ছিলেন না। তো তার প্রচুর ব্যথা উঠছে সকালে। ব্যথা সকালে ওঠার পর তারা ওই রকম একটা চিন্তা ভাবনা করছে, মানে তারা ওটা বুঝতে পারে নাই। তারা ওই ওখানকার দায়, অপ্রশিক্ষণ প্রাপ্ত দায়, এটা আমার একটা পয়েন্ট, যেটা আমি আমার গল্পে বলতে চাচ্ছিলাম, যে অপ্রশিক্ষণ প্রাপ্ত দায় এটা খুবই ঝুঁকিপূর্ণ। এটা যেটা আমার ফ্যামিলি বা আমার মিসেসের ক্ষেত্রে ঘটেছে আর কি। হ্যাঁ, তো অপ্রশিক্ষণ প্রাপ্ত দায় তাদেরকে নিয়ে আসছে, গ্রামের মহিলা, আয়া, বয়স্ক মহিলা, এদেরকে নিয়ে আসার পর তো তার ব্লিডিং হচ্ছিল আর কি প্রচুর, যেটাকে গ্রাম্য ভাষা বলে পানি ভাঙা আর কি। হ্যাঁ, এগুলো হচ্ছিল। হ্যাঁ, তো গ্রামের দায়টাই নিয়ে এসে তারা চেষ্টা করেছে, এক পর্যায়ে তারা টানা হেঁচড়া করেছে বাচ্চাটাকে বের করার জন্য। হ্যাঁ, টানা হেঁচড়া করেছে, তো বাচ্চা তো বের করতেই পারে নাই, ডেলিভারি নর্মালি তো করতেই পারে নাই। দ্বিতীয় কথা হলো এই অপ্রশিক্ষণপ্রাপ্ত দায়, হয়তো আমার মিসেসের কিছু জটিলতা তখন হয়েছিল, কিন্তু তারা যে বলছে আমরা পারবো, আমরা অমুকের মেয়ের করছি, অমুকের বেটার বইয়ের করছি ডেলিভারি, তারা নর্মাল করছি, আমি এত অভিজ্ঞ, আমি এতটা ডেলিভারি করেছি, এরকম আশ্বস্ত করে তোমার মেয়েরটাও করাবো, কিছু হবে না, সমস্যা নেই। কিন্তু জিনিসটার জটিল আকার ধারণ করেছে। এক পর্যায়ে তারা টানা খাসড়া করেছে। টানা খাসড়া করার কারণে আমার ভূগর্ভস্থ সন্তানের পিঠের এখান থেকে মাংস উঠে আসছে, তাদের আঙ্গুলের ইয়াতে মাংস উঠে আসছে। বাচ্চা কিন্তু ভিতরেই রয়ে গেছে, কিন্তু দায়ের হাতে মাংস চলে আসছে। যখন অবস্থা বেগতিক দেখেছে যে রুগী এখন মারা যায় অবস্থা, তখন দায়রা পালাইছে ওখান থেকে। হ্যাঁ, যে রুগী আপনার তাড়াতাড়ি হাসপাতালে নেন। তখন আমার যতদূর মনে পড়ে, আমি পলিটিক্যালি একটু বলি, সে তখন মনে হয় সম্ভবত বিএনপির সময় কি এরশাদের সময় হরতাল চলছিল। এবং গাড়ি ঘোড়া ছিল না, তো অনেক এই চেষ্টা তদবির করে, তখন অত গাড়ি ঘোড়ার প্রচলনও ছিল না। তো বাস চলতো, ওই কোনো রকম করে দৌড়াদৌড়ি করে একটা বাস সংগ্রহ করে নিয়ে রাত্রে, আমি মাঝখানে একটু বলি, ব্যথাটা উঠছে কিন্তু সকালে, সময় গড়ে গেছে কিন্তু সন্ধ্যা পার হয়ে গেছে। রাত্রে সন্ধ্যার পরে, এশার নামাজের পরে তারা মুভ করেছে আমার মিসেসকে নিয়ে সিরাজগঞ্জ সদরে নেওয়ার জন্য। হ্যাঁ, তখন হাসপাতালগুলো এত উন্নত ছিল না। হাসপাতালে নিয়ে যাওয়ার পর, সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাত্রে ডাক্তার ডেকে নিয়ে, গভীর রাত হয়ে গেছে, রাত্রে ডাক্তার ডেকে নিয়ে এসে তখন ডাক্তার দেখে বলেছে যে পেটের বাচ্চা তো নষ্ট, মানে মারা তো গেছি। এটা আমরা যতদূর আমার ধারণা হচ্ছে যে পেটের বাচ্চা জীবিত নাই। তো রুগীও খুব সিরিয়াস। তো এখন এটা সিজার করতে হবে। সিজার করে এখন এই সিজারের যে ঝুঁকিটা, এখন প্রসূতি যদি মারা যায় সেটা কিন্তু আমরা দায়বদ্ধ নয়, এটা বন্ড সই টই দিতে হয়। যাই হোক, অনেক রাত্রে দোকান থেকে ওষুধপত্র নিয়ে এসে সিজার করাইছে। করানোর পর বাচ্চা বের করছে। বের করার পর তারা অনেক ঝাঁকাঝাঁকি করছে, মানে বাচ্চাটাকে কাঁদানোর জন্য পা ধরে ঝাঁকাঝাঁকি করছে। অনেক চেষ্টা করার পর বাচ্চা কেঁদে উঠছে। ধরেন আপনি 25-30 মিনিট, এবং তাকে কি বলবো যে একটা স্পেশাল কেয়ার যে ইউনিট বলে, হ্যাঁ আমি অত ভালো বলতে পারছি না, আইসিইউ বলে না কি বলে, সেখানে নিয়ে যে তাকে অক্সিজেন দিয়ে রাখছে, গ্লাসের ভিতরে অক্সিজেন দিয়ে রাখছে বাচ্চাটাকে। আচ্ছা, তো মাটা কিন্তু সেভ হয়ে গেল, যদিও মাটা ডাক্তার পরে অপারেশন থিয়েটার থেকে বের হয়েছে, বললো যে না, প্রসূতিটাকে আমরা বাঁচাতে পারছি। বাচ্চাটা কেঁদে উঠছে যদিও, কিন্তু বাচ্চা এইভাবে আছে, এখন অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। তারপরে 1-2 দিন পর বাচ্চাটাকে বেডে দেওয়া হয়, একদিন পর মনে হয় বাচ্চার বেডে দেওয়া হয়, কিন্তু বাচ্চা কাঁদে না, অনর্গল ঘুমায়, বাচ্চা ঘুমায়, বাচ্চা বুকে দুধ টানে না, বাচ্চা কোনো কিছু খায় না, কিন্তু খালি ঘুমায়,
বাস অনেক বুকে দুধ না খাওয়ার কারণে বাচ্চা আরো মানে সে টানছেই না, হ্যাঁ, তো বাচ্চা আরো উইক হয়ে যাচ্ছে। তো এক পর্যায়ে আমরা তখন সিস্টাররা বললো যে আপনারা দেখো তো একটু ফিডার টিডার দিয়ে খাওয়ানো যায় কিনা, বাচ্চাটা তো বাঁচাইতে হবে। তো চেষ্টা করে ফিডার টিডার দিয়ে খাইলাম, তখন টানার পর বাচ্চাটা নিয়ে আসলাম। ওই অ্যান্টিবায়োটিক ওই যে এখানে যে মাংসটা উঠে ফেলছে দাই, এটা ইঞ্জেকশন দিল ওই বাচ্চাকে। তারা এই আপনার হাঁটুতে ইয়াতে থোড়াতে বলবো এখানকার মাংস পাশার মাংসতে ওই অ্যান্টিবায়োটিক হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিয়ে তারা 7 দিনের একটা কোর্স কমপ্লিট করে আমাদেরকে রিলিজ দিল। রিলিজ দেওয়ার পর বাচ্চাটা আমরা নিয়ে আসলাম। বাচ্চাটা নিয়ে আসার পর একদিন পরে বাচ্চাটা অনর্গল 7 দিন কাঁদছে নন স্টপ। ও মাই গড। তারপর এখানে একটা পয়েন্ট, 7 দিন অনর্গল কাঁদছে। তো অনর্গল কাঁদার পরে বিভিন্ন পেট ব্যথা করে হয়তো বা এটা করে সেটা করে। ওই যে বললাম যে আমার শ্বশুরবাড়ি একটু কুসংস্কার বেশি, পানি ফোড়া খাওয়ায়, তাবিজ নিয়ে এসে দেয়, এটা নিয়ে দেয়, সেটা নিয়ে এসে দেয়, সে করে। তো বাচ্চাটা 7 দিন কাঁদার পরে বাচ্চাটা আবার থেমে গেল। আচ্ছা, বাচ্চাটা অলরেডি আমি তখন রাজশাহীতে নিয়ে গেলাম। রাজশাহী নিয়ে যাওয়ার পর আমি তখন রাজশাহীতে থাকতাম। এই 2-3 মাস পর আমার জন্য কেমন সন্দেহ হলো, ওর কি জন্য একটা হইলো মনে হয়। হওয়ার পর আমি একজন চাইল্ড স্পেশালিস্ট না, সাধারণ MBBS ডাক্তারই, তবে উনি শিশুই দেখে বেশি। হ্যাঁ, MBBS ডাক্তার, উনি শিশু দেখে, শুধু শিশু দেখে আর কি। তো ওনাকে দেখাতে নিয়ে গেলাম, কি যেন ওর হলো আর কি। আমার বাচ্চাটা নিয়ে গেলে আমাকে বাচ্চাটা দেখে বলতেছে যে আপনার বাচ্চাটা একটু একজন চাইল্ড স্পেশালিস্টকে দেখান তো। তো পরে আমি শফিউর রহমান সাহেব তখন রাজশাহীতে ছিলেন, আমি শফিউর রহমান সাহেবকে দেখালাম। দেখানোর পরে আমরা তখন আমি আর আমার মিসেস সহ আমি ওনার চেম্বারে ঢুকছি। তো শফিউর রহমান সাহেব বাচ্চা নিয়ে ঢোকার সঙ্গে সঙ্গেই আমাকে বলতেছে যে উনিকে। তো বলতেছে যে আমি বললাম যে উনি বাচ্চার মা। বলে বাচ্চা আপনি কোলে নেন, ওনার মাকে বের হয়ে যেতে বলেন। তো আমি বললাম যে ঠিক আছে তুমি যাও, আমি বাচ্চা দেখায় নিয়ে আসি। তখন উনি বলতেছে যে দেখেন আপনাকে কিছু কিছু জিনিস সহ্য করতে হবে। কি কি স্যার বলেন, আমাকে বলেন, আমি প্রস্তুত, আপনার কথা আমি প্রস্তুত আছি, আপনি বলেন কি সমস্যা কি। বল দেখেন আপনার এই বাচ্চাটা ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি হ্যান্ডিক্যাপড, শারীরিক প্রতিবন্ধী হলেও তাও মানুষ অনেকটা নিজেভাবে গড়ে উঠতে পারে। একটা পা নাই, একটা পা কাজ করছে না, একটা হাত কাজ করছে না, সে নিজে গড়ে উঠতে পারে। কিন্তু যদি তার বুদ্ধি কাজ না করে, ব্রেন না করে, অল বডি তার কাজ করবে না, অল সুইচ অফ, অল বডি তার কাজ করবে না। তো কাজী এই বাচ্চা নিয়ে আপনাকে অনেক ভোগান্তি পোহাতে হতে পারে, ভোগান্তি পোহাতে হবেই। এবং এই বাচ্চাটা ধীরে 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 আরো বিকৃতি এবং অনেক খারাপ অবস্থায় চলে যাবে। এটা কি মানে শারীরিক বিকৃতি হবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, শারীরিক বিকৃতিও হবে। আপনি কাজ করেন, আপনি ঢাকায় নিয়ে যান। ঢাকায় নিয়ে আসলাম, উনি কিছু ওষুধপত্র লিখে দিলেন, ঢাকায় নিয়ে আসলাম, শিশু হাসপাতালেও দেখালাম। তখন কি বাচ্চার মধ্যে দেখে কোন রকম মনে হচ্ছিল এগুলো সিমটম আছে? হ্যাঁ, সিমটম আছে। দেখে কিরকম মনে হচ্ছিল? কিরকম মনে হচ্ছিল, ও ঘাড় মানে করতেই থাকে। না না, আমরা যেমন ঘাড় শক্ত করে, যেমন একটা স্ট্রেট ফরওয়ার্ডে আছে, আমরা ঘাড় যেমন ই করছি, আমরা ইচ্ছে মাফিক ঘাড় ঘোরাচ্ছি প্রয়োজন মাফিক, তাছাড়া তোমাদের ঘাড় শক্ত হয়েই থাকে, তাই না? ও ঘাড় কোনোভাবেই করতে পারে না, ও ঘাড় ঘুরে যায় না, ঘাড়ে এরকম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘাড় শক্ত করতে পারে না। হ্যাঁ, আর গেল মানে অনর্গল লালা ঝরে। ও, এটা হলো মেন্টাল হ্যান্ডিক্যাপ্টের একটা বড় সিমটম, লালা ঝরবে, লালা একবারে জামা কাপড় ভিজিয়ে ফেলবে। এতে তো অনেক ক্ষতিও হয়, তার শরীরে পানি শূন্যতার ভাবও চলে আসে অনর্গল লালা ঝরলে। এবং যেহেতু সে তার ফিজিক্যাল বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার কারণে সে নিজে ব্রাশ করতে পারে না, নিজে আপনি টয়লেট করতে পারে না, নিজে টয়লেটের পানি খরচ করতে পারে না, হ্যাঁ, অল টাইম বিছানায় থাকে। হ্যাঁ, তো যাই হোক, আমি সংক্ষেপে বলি আর কি, যে আমি পরেও ঢাকায় নিয়ে আসি। ঢাকায় নিয়ে আসার পর ওখানেও ঢাকা শিশু হাসপাতালে ওখানে শিশু বিকাশ কেন্দ্র একটা আছে আর কি। হ্যাঁ, তো ওনারা বললো যে দেখেন আপনার আপনাকে এই বাচ্চার সাথে বেশি বেশি কথা বলতে হবে, আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এই বাচ্চাকে বাইরে নিয়ে যেতে হবে। হ্যাঁ, বাচ্চা বাইরের দেখবে, বাইরের জগৎটা দেখবে। আপনি লজ্জা করে কখনো এই বাচ্চা ঘরের ভিতরে বন্দি রাখবেন না, একে বাইরে নিয়ে যাবেন, বেশি বেশি কথা বলবেন, ওর সাথে বেশি মত বিনিময় করবেন, ও আপনার কথা শুনে হাসবে, ধীরে ধীরে ওর ব্রেন কাজ করবে। হ্যাঁ, এবং আপনি ফিজিওথেরাপি করাবেন, ব্যায়াম করাবেন, তাহলে আপনার বাচ্চাটা স্বাভাবিক পর্যায়ে আসবে। তারপরেও আমি এইভাবে চলতেছিলাম।
এবং আমি এক পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া নিয়ে গেছিলাম পুনাইতে। সেখানে আমি 6 মাস ছিলাম, তারা ফিজিওথেরাপি দিয়েছিল, যদিও এগুলো অনেক আগেকার কথা। তো সেখানে আমার বাচ্চাটা অনেক ইমপ্রুভ হয়েছিল। আমি অনেক ক্ষতিগ্রস্ত করে আমি সেখান থেকে 6 মাস পর চলে আসি। আচ্ছা, চলে আসার পর কিন্তু এখন আসি আমার ফ্যামিলির দিক দিয়ে কথা। এখন দেখা যায় যে আমার মিসেস কাজ করতে পারে না, বাচ্চা সারা রাত ঘুমায় না। ওকে ছোটবেলা থেকেই হাই পাওয়ারের ঘুমের ওষুধ খাওয়াইতে হয়, যেমন বারবিট, 60, সিডিল, টেনিল। এগুলো কি বাচ্চাকে খাওয়াতে হচ্ছে? হ্যাঁ, তো ওগুলো খাওয়াইতে হইতো। মানে দেখা যেত যে সারা রাত ঘুমাইতো না, চিল্লি করতো, হাত কামড়াইতো, ঠোঁট কামড়াইতো, চিল্লি করে সারা রাত ঘুমানো। আর ওর উপসর্গগুলো মনে হয় রাতেই ওর বেশি হয়। হ্যাঁ, দিনে তো আসি। মানে মোট কথা আমি আপনাকে স্যার বুঝাতে চাচ্ছি যে আসলে একটা শারীরিক এবং বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চাকে সামাল দেওয়া যে কত মা বাবার পক্ষে যে কত কষ্টকর একটা বিষয়, এটা ঠিক সচক্ষে না দেখলে আমি ঠিক ভাষা দিয়ে আপনাকে বুঝাতে পারবো না। যে একটা মাকে অথবা একটা বাবাকে সারাক্ষণ ওই বাচ্চা নিয়ে থাকতে হয়, তার পক্ষে কোনো ক্রমেই সম্ভব হয় না নিজে রান্না করে খাওয়ার মতো পরিস্থিতি, অথবা সংসারের অন্য কোনো কাজ করার। হ্যাঁ, দেখা যায় ছোট্ট সংসার হলেও, স্বামী স্ত্রী দুজন হলেও দেখা যায় যে অন্য লোক দিয়ে কাজ করে খেতে হয়, রান্না করে খেতে হয়, ঘর ঝাড়ু দিতে হয়, অন্য লোক ডেকে নিয়েছি। সামান্য একটা ছোট্ট সংসার স্বামী স্ত্রী, তারপরেও কাজ করাই দিতে হয়। তো যাই হোক, এই যে একটা সমস্যা, আমার মিসেস কাজ করতে পারে না, বাচ্চা নিয়ে থাকে। হ্যাঁ, তারপর বাচ্চাটা ঘুমাতে দেয় না, পরিবারের অন্য কাউকে ঘুমাতে দেয় না। ইন দি মিন টাইম আমার চাকরিটাও চলে যায় গভর্নমেন্ট ফল্ট করার কারণে ওই প্রজেক্টটা শেষ হয়ে যায়। বিএনপির ওই প্রজেক্টটা শেষ হয়ে যায়, দুস্থদের জন্য যে একটা ফান্ড করা হয়েছিল, সেই প্রজেক্টটা শেষ হয়ে যায়, ঋণ বিতরণ বন্ধ হয়ে যায়। আমরা যারা মাস্টার রোলে ছিলাম, দিন মজুরিতে ছিলাম, তাদেরকে ছাঁটাই করে দেওয়া, ওটা পুরাই স্টপ। আমরা বেকার হয়ে যাই। বেকার হয়ে গেলে আমি আরও সংসারের কাছে একটা বোঝা হয়ে গেলাম। একটা আমার স্ত্রীর সাথে আমার পরিবারের শাশুড়ি এবং আমার পরিবারের মা বাবার সঙ্গে তাদের এক পর্যায়ে তারা আমাকে ঠিক বাড়ি থেকে বের করেই দেয়। আচ্ছা, আমি এই মানে একটা 4-5 বছরের বাচ্চাকে নিয়ে আমি মানে শুধু পরনে যাচ্ছিল, এই পরনের ওইটা নিয়ে আমি চলে এসে আমার এক ভাইয়ের বাড়িতে উঠে আমি 1 মাস থাকতে পারছিলাম। সেখানেও তারা বাচ্চাটা দেখে আর আমার বেকার জীবন এবং আমার অসহায় অবস্থা দেখে তারাও আমাকে তার বাড়ি থেকে বের করে দেওয়ার পর আমি ভাড়া বাড়িতে ওঠার পর 2টা বাড়ি ভাড়া বাড়িতে উঠেছিলাম। ভাড়া বাড়িতে ওঠার পর তখন বাড়িওয়ালারাও আমাকে বের করে দেয় যে না, আপনি বাচ্চা নিয়ে আমার এই বাড়িতে থাকতে পারবেন না, আপনি বাসা ছাড়েন। অভিমান করে আজ 25 বছর হলো আমি পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় আছি। আমি আমার জীবন গল্প অনুষ্ঠানের মাধ্যমে আমি আমার আপন ঠিকানায় ফিরতে চাই। বিচ্ছিন্ন অবস্থায় আছেন বলতে কি বোঝেন, বলেন তো আমাকে একটু বলেন। আমি আজ 25 বছর হলো আমি আমার ভাই বোন মা থেকে বিচ্ছিন্ন অবস্থায় আছি। আমি অভিমান করে যাইও না। বাচ্চার কি করলেন? বাচ্চা এখনো আছে। বাচ্চা তো এখন তো স্যার শেষ পর্যায়ে বলতে এখন কোথায় থাকলেন আপনি? ও বের হয়ে এসে কোথায় থাকলেন? আমি এখন একটা গার্মেন্টসে চাকরি করি। না, আপনি তো আপনাকে থাকতে দিল না ভাড়া বাসায়। জি। বের হয়ে কোথায় গেলেন? জি, বের হয়ে স্যার আমি আমার শাশুড়ির ওখানে উঠি, আমার শ্বশুর বাড়িতে উঠি। আচ্ছা, তারপর শ্বশুর বাড়িতে ওঠার পর এখন শ্বশুর বাড়িতে কতদিন থাকা যায় বলেন? তো তখন আমি বিভিন্ন জায়গায় খুঁজতেছিলাম। তো আমাদের এলাকাটা হলো একটা গার্মেন্টসের এলাকা। যেমন আমাদের এলাকায় আমাদের একজন শিল্পপতি আছেন, শ্রদ্ধেয় স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রদ্ধেয় ইঞ্জিনিয়ার মোশারফ স্যার। আমি ওনার কোনো না কোনোভাবে ওনার নজরে আমার অবস্থাটা নজরে কাড়ার চেষ্টা করি। উনি অত্যন্ত দয়া পরামর্শ হয়ে আমাকে গার্মেন্টসের চাকরি দেয়। গার্মেন্টসের চাকরি দেওয়ার পর আমি যে এখন গার্মেন্টসের চাকরি করে খাচ্ছি, আমি এই মানে খুব বয়স্ক লোক হিসাবে আমি ঢুকছি।
তো এখনও গার্মেন্টসের চাকরিটা অত্যন্ত খারাপ পজিশনে চলতেছে। এখন কোনো অর্ডার নাই, ব্যবসা বাণিজ্য খারাপ চলছে দীর্ঘদিনের লকডাউনের কারণে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি এই 25টি বছর আমি পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় আছি। আমার প্রতি যে অন্যায়টা করা হয়েছে, আমার এটা তো গেলো আমার পরিবার বাইরেও তো আরো ঘটনা আছে, যে আমার প্রতি যে অন্যায়টা করা হয়েছে সে অন্যায়ের সে অন্যায়গুলা কি বলেন আপনি, না বললে তো হবে না। যেমন আমার স্ত্রীর অধিকার ছিল, তার একটু বিশ্রামের প্রয়োজন ছিল। আমার মা, আমার ভাই বোনদের তো অবশ্যই সে সন্তান সম্ভব ছিল, তার দিকে তো একটু দৃষ্টি দেওয়া উচিত ছিল। আর এটা যদি তাদের নিজেদের মেয়ে হতো তো তাকে তো তারা ওইভাবে সেবা যত্ন করতো, ওইভাবে বিশ্রাম দিত, ওইভাবেই করতো। তাকে টর্চারিং করা পর্যন্ত হয়েছে বিভিন্ন অজুহাতে। আচ্ছা, অ্যাট দ্য সেম টাইম আমার এই বাচ্চাটা জন্মের জন্য সে দায়ী, এটাও তাকে দায়ী করা হয়েছে। হ্যাঁ, তো আর মাঝে মধ্যে কটাক্ষ করা বলতো, যে কথায় কথায় বলতো যে তোরা তো পাপ করছিস, আচ্ছা পাপ না করলে তোদের পেট থেকে এটা হবে কেন? তা আমার প্রশ্ন হলো এই, আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই যে এটা তো পাপের ফসল হতে পারে না। আমি বলবো এটা সৌভাগ্যের ফসল, কেননা এটা সবার ঘরে হয় না। আল্লাহ পাক এটা দেওয়ার আগে খুব চিন্তা ভাবনা করছে যে কারা এটা সহ্য করতে পারবে। আমি সহ্য করতে পারবো বিধায় আল্লাহ পাক আমাকে দিয়েছে। আমি 29টা বছর 30টা বছর একে লালন পালন করছি, একে সেবা যত্ন করছি। আমি শেষ, আমার জীবন শেষ। আমার দিকে তাকালে তো পক্ষে অনুমান করতে পারেন স্যার যে আমি এখন কত বার্ধক্যে চলে গেছি, এবং আমার এখন প্রেশার এখনো অনেক বেশি, আমি এখন অসুস্থ হয়ে গেছি। এই বাচ্চাটার কিভাবে কি করতে হলো? 29-30 বছর কি করলেন, কতটুকু তার প্রোগ্রেস, কি করতে পারে আমাকে একটু বলেন তো বিস্তারিত। এখন মূলত যে জিনিসগুলো, সেই জিনিসগুলো হলো এই যে ওর প্রচুর ওষুধ লাগে, প্রচুর ওষুধ লাগে। হাঁটাচলা করতে পারে? জি, হাঁটাচলা করতে না, তো হাঁটাচলা তো করতে পারবে না। ফিজিক্যালি তো বুদ্ধি প্রতিবন্ধী এবং শারীরিক এবং বোধ, এটাকে বলা হয় বহুমাত্রিক, বাংলায় বলা হয় বহুমাত্রিক প্রতিবন্ধী। 24 আওয়ার্সই বেডে থাকে। তো বাথরুম টাথরুম এগুলা? বাথরুম বিছানাই করে। ক্লিন করে কে? মা করে। 29 বছর ধরে? 29 বছর ধরে। ওর মায়ের এদিক দিয়ে ঘা হয়ে গেছে, ওর মায়ের এগুলো দিয়ে ঘা হয়ে গেছে, তার মায়ের ঘা হয়ে গেছে। সে সারা রাত ঘুমাইতে পারে না, সারা রাত ঘুমাইতে পারে না। ওষুধ এখন কাজ করছে না। 29 বছর তাকে ঘুমের ট্যাবলেট খাওয়ানোর পরও সেই ট্যাবলেটগুলো এখন তার শরীরে রেজিস্ট্যান্ট হয়ে গেছে, যেটাকে বলা হয়, আমি ওর সঠিক কথা ভালোভাবে বলতে পারছি না, যে ওষুধগুলো তার শরীরে এখন রিয়াকশন করছে না, কাজ করছে না। এখন হাই পাওয়ারের পরে ঘুমের ট্যাবলেট খাওয়াও সে ঘুম আসে না, সারা রাত চিল্লাচিল্লি করে, তার মার ঘুম হয় না। সে 29 বছর হলো, সে সকালে আমাকে ফোন দিয়ে বলে সারা রাত ঘুমাতে দেয় নাই। আমি তো মাথা দাঁড়াতে পারছি না। আপনি কোথায়, আপনি কি করেন? আমি স্যার গার্মেন্টসে চাকরি করি, সাভারে আছি। এটা গার্মেন্টসে জব করেন? জি স্যার। এরপরে বাচ্চা কাচ্চা নেন নাই? না, এরপরে বাচ্চা কাচ্চা বলতে কি আমি 2বার ট্রাই করেছিলাম, কিন্তু ওর অ্যাবর্শন হয়ে গেছিলো। তারপরে আমি ভয়ে আর নেই। আর ডাক্তারও আমাকে নিষেধ করেছিল যে আসলে আপনার মিসেস বাচ্চা নিতে গেলে খুব ঝুঁকি আছে, কারণ এই বাচ্চাটাকে হ্যান্ডেলিং করতে যে তার পেটের বাচ্চাটায় আঘাত পায়, কারণ একে কোলে করে নিয়ে থাকতে হয়, বসে খাওয়াইতে হয়, অনেকক্ষণ বসে খাওয়ায়, বসে বসে ভাত ছেনে চামচ দিয়ে 2 ঘন্টা করে চামচ দিয়ে খাওয়াতে হয়। 2 ঘন্টা সময় লাগে স্যার এই বাচ্চাকে খাওয়াইতে, চামচ দিয়ে খাওয়াইতে হয়। দাঁতগুলো স্যার আমার কাছে স্যার একটা ছবি আছে। না, ছবিটা আমি দেখাবো না, বাট এখন আচ্ছা আমি এরপরে বলেন আমি আসলে স্পিচলেস, বলেন আপনি বলেন। হ্যাঁ, আমি এই প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করি। আমি মূলত প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করি। আমার একটা আইডি আছে, এসো জেগে উঠি, বাংলা একটা আইডি আছে, ফেসবুক আইডি আছে, এসো জেগে উঠি। আমি শুধুমাত্র শিশু প্রতিবন্ধীদের নিয়ে কাজ করি। তো আমি যখন এত লোকের কাছে সাহায্য চাই, আমি যখন একেবারে সম্বলহীন, তখন আমি কি করতাম, পেপার পড়তাম, পেপারের ভিতরে একটা ঠিকানা দেখতাম, অমুক শিল্পপতি, ধানমন্ডির অমুক এক লোকের ঠিকানা, ওই বনানীর অমুকের লোকের একটা ঠিকানা, বা বাড়িধারা অমুকের লোকের একটা ঠিকানা, কিংবা অমন একটা বড় একটা অফিস, সেখানে তো চেয়ারম্যান আছে। আমি হাতে লিখতাম, হাতে চিঠি লিখতাম। তখন কম্পিউটারের অতটা প্রচলন ছিল না, হাতে আবেদন করতাম, বাচ্চার ছবি দিতাম, আবেদনের সঙ্গে ছবি অ্যাড করে দিতাম যে আমার বাচ্চাটাকে একটু সহযোগিতা করেন। আমি এখানে অনেক প্রতারণার শিকারও হয়েছি আমি।
আমি হাতে চিঠি লিখতাম। তো প্রায় আমি বোধহয় 10-12 বছর বোধহয় এরকম করে হাতে আবেদনপত্র লিখতাম। আমার মনে হয় যে ধানমন্ডি, বাড়িধারা, বনানী, ঢাকা শহরে আমার মনে হয় হাতে লেখা দরখাস্ত 5000 গেছে। এই সবার কাছে সবার কাছে কাছে। কি হতো দরখাস্ত পাঠানোর পরে? এই ঠিকানাটা আমি আপনাকে অনুমান দিলাম যে ঠিকানা আমি বিভিন্ন পত্রপত্রিকায় পাইতাম, এক জায়গায় পাইতাম, অমুক জায়গায় পেতাম না। মনে করেন আপনি যে ঢাকা এফএম-এর একটা ঠিকানা পেলাম, তো এখানে একজন চেয়ারম্যান তো নিশ্চয়ই আছে। আমি চেয়ারম্যান স্যারের কাছে আবেদন করলাম, স্যার আমার তো এই অবস্থা, বাচ্চাটার এই অবস্থা, আমাকে কোনোভাবে হেল্প করা যায় কিনা। হ্যাঁ, তো এই ধরনের আর কি ঠিকানা বিভিন্ন, এনার্জি প্যাক, কি বলে আপনার বিভিন্ন দোকান টোকান, বড় বড় শপ টপ আছে না, দোকান টোকান আছে, এগুলো দোকান পেলেই পেপারে কেউ অ্যাডভার্টাইজ দেয়, অনেক সময় পেপারে অনেক অ্যাডভার্টাইজ দেয়। ঠিকানা পেলেই ওই ঠিকানাটায় আমি একটা আবেদন পাঠাইতাম। আর কিছু কিছু ব্যক্তিগত লোকের কাছেও পাইতাম পেপারের ভিতরেই পাওয়া যেত। তো এভাবে আবেদন করতাম। করার পরে অনেকে তখন মোবাইলের অত প্রচলন ছিল না। হ্যাঁ, তো আমার আত্মীয় একটা মোবাইল আমি ব্যবহার করতাম, মানে চায় নিতাম যে এতগুলো আবেদন করছি, দেখি কেউ খোঁজ নেয় কিনা। অনেকে কৌতূহলবশত ফোন করে, মনে করে যেগুলো উড়ো চিঠি, মানে কৌতূহলবশত ফোন করতো, বলতাম বলে আমরা এই যোগাযোগ করবো। তখন বলতাম, স্যার আমি পাঠাইছিলাম আবেদনটা, আপনারা একটু দেখেন, কারণ আমি তো বাংলাদেশের একটা এরিয়ার ভিতরে আছি, কাজীপুর, সিরাজগঞ্জ, ধুনট, সারিয়াকান্দি বা এই ধরনের জায়গাগুলো, যেটাই বলি না কেন, বরগুনা, চট্টগ্রাম, এগুলো তো বাংলাদেশের ম্যাপের ভিতরে। হ্যাঁ, তো এখানে আমি যে জায়গায় আমার বাড়ি, মেঘাইতে, কাজীপুরে, সিরাজগঞ্জে, সেখানে আমার একটা থানা আছে, সেখানে আমার একটা চেয়ারম্যান আছে। আপনারা সামর্থ্যবান যারা আছেন তারা এগিয়ে আসবেন, দেখবেন, সরজমিনে দেখবেন যে আমার পরিস্থিতির কি, বাচ্চাটার পরিস্থিতির কি, কীভাবে ফ্যামিলিটাকে একটু সাপোর্ট দেওয়া যায়। এইভাবে আবেদন করতাম। অনেকে ফোন করতো, রসিকতা করতো। হ্যাঁ, অনেকে, আমি একটা হুইল চেয়ারের পর্যন্ত আবেদন করেছিলাম, যেটা আমাকে একটা হুইল চেয়ার দেওয়া হোক, বাচ্চা দীর্ঘদিন হলো ঘরের ভিতরে বন্দি অবস্থায় আছে। আমাকে ফোন দিয়ে ঢাকায় নিয়ে আসা হয়েছে। নিয়ে এসে আমাকে বলছে যে আপনি হোটেলেও, যে কোনো একটা হোটেলে আমাকে বলছে ঠিকানাটা দিছে, যে ওই হোটেলে আপনি দেখা করেন। দেখা করছি, সেখানে আমাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে আমাকে হুইল চেয়ার না দিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। একটা হুইল চেয়ারের জন্য আমি আসছি কাজীপুর থেকে, বলছে যে আপনি আসেন, আমাদের এই অমুক জায়গায় আসেন, আপনাকে একটা হুইল চেয়ার দেওয়া হবে আপনার বাচ্চাকে, আপনি চলে আসেন। আসছি, দীর্ঘক্ষণ বসে থাকছি, ফোন দিয়েছি, হ্যাঁ, ফোন ধরে নাই, অথচ বসে তো আমি খোঁজ নিয়েছি সেই হোটেলে যে অমুক কে আছে, বলে হ্যাঁ আছে। কিন্তু পরে আর আমি এই যে 3 ঘন্টা 4 ঘন্টা আমি বাসায় যে, বাড়িতে যে আমার বাচ্চাকে বুকে জড়ায় ধরে অঝরে কেঁদেছি, বলে আসছিলাম, বাবা তোমার একটা হুইল চেয়ারের ব্যবস্থা হবে এবার, হ্যাঁ তোমার একটা হুইল চেয়ারের ব্যবস্থা হবে, তুমি বাইরে ঘুরতে পারবা। বলে আসলাম বাচ্চাকে। আমি বাড়িতে এসে, ঢাকায় এসে আমি হুইল চেয়ার না নিয়ে বুকটা এইভাবে চেপে ধরে আমি বাড়িতে চলে গেছি, কাজীপুর, সিরাজগঞ্জে চলে গেছি। চলে যেয়ে আমি বাচ্চা ধরে হাও মাও করে কেঁদেছি। তখন কোনো এক ব্যক্তি আমাকে কোনো এক সময় হেল্প করেছিল। আমি এই কষ্টের কথাটা ওনাকে বলি। আচ্ছা। ওনাকে বলার পর উনি পরে একটা হুইল চেয়ার দিয়েছিলেন। একেবারে 7 দিনের ভিতরে হুইল চেয়ার নিয়ে, ওনার প্রাইভেট কার করে নিয়ে আমাকে একটা বাসায় আমাকে হুইল চেয়ার পৌঁছায় দিয়ে গেছিলেন, আমি আমার কষ্টের বলার কারণে। তো এই ধরনের প্রতারিত হয়েছে অনেক। তো সে যাই হোক, আমি এখন যেটা বলতে চাচ্ছিলাম, যে এই জিনিসগুলো আমি আরও একটু বলতে চাচ্ছিলাম, যে আমার যে অভিজ্ঞতা হয়েছে, আমার যে ধারণা হয়েছে, এটা আমার ফ্যামিলি থেকে, আমি ফ্যামিলি থেকে এখনো বিচ্ছিন্ন। আমি অভিমান করে, যারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, যে ভাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, হ্যাঁ, আমি এখনো সে মা ভাই বোনের কাছে আমি যাই না। হ্যাঁ, আর তারাও আর এখন খুব ভালো নাই। এই যে তারা আমাদেরকে এইভাবে নিঃস্ব অবস্থায় বাড়ি থেকে বের করে দিয়েছে, একটা ফেরেশতাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আল্লাহর কিছু কিছু প্রিয় জিনিস থাকে, আমরা যদি মুসলমান সবাই, কিছু কিছু প্রিয় জিনিস থাকে, আমরা একটু হাদিস বাই ঘাটলে তার ভিতরে এই শারীরিক এবং বুদ্ধি প্রতিবন্ধী, বিশেষ করে বুদ্ধি প্রতিবন্ধী, এটা অত্যন্ত একটা স্পর্শকাতর একটা সাবজেক্ট এবং বিষয়। আমি যেখানে আমার নিজের বাচ্চা কেন, আমি যেখানে এরকম বাচ্চা দেখতে গেছি, আমি একটা বাচ্চা দেখতে গেছি, অন্য একটা বাচ্চা দেখতে গেছি, দেখতে যে ওই বাচ্চাটা দেখতে যে আমার বাচ্চাটার ছবি ভেসে উঠছে, এটা আমার বাচ্চা। আমি যথাসাধ্য চেষ্টা করেছি আমার তরফ থেকে তাকে সাপোর্ট দেওয়ার জন্য। তো যে ফ্যামিলি থেকে আমি এত কষ্ট পেয়েছি, সেই ফ্যামিলি থেকে এখনও বিচ্ছিন্ন অবস্থায় আছি। আমার কথা হলো এই, যে তারা যদি আমাকে
আবার যদি তারা আমাকে এইভাবে বলে যে তারা ভাইয়া কি আমরা ভুল করেছি, আসলে আমাদের ভুল হয়ে গেছে, তুমি আবার আসো, আমার কাছে ক্ষমা চাইতে হবে বা আমাকে ভুল স্বীকার করতে হবে, জাতির কাছে চাইতে হবে যে এই ধরনের কাজটা ঠিক হয় নাই, এটা সন্তানের কি কারণে। দরকার আপনার ফ্যামিলিতে ফেরার? জি, কি দরকার ফ্যামিলিতে ফেরার? আমি জানি আপনিও বোধ হয় এই ধরনের একটা অভিমান করেই কথাটা বললেন। না, অভিমান না, আপনার দরকারটা কি? আপনি এত বছর ফেরেন নাই, না ফেরার পিছনে যুক্তি ছিল, আপনি এখন কেন ফিরতে চান? না, ফিরতে চাই তা তো না, আসলে দেখেন আমরা আমাদের সব নারীর একটা টান আছে, খারাপ লাগে, হাজার হলে মা, হাজার হলে ভাই, হাজার হলে বোন, যখন শুনি তারা খুব খারাপ অবস্থায় আছে, আমি তো শেষ। জমি জমা সব নদী গর্বে, বলার অপেক্ষা রাখে না। কাজীপুর সম্পর্কে আমার মনে হয় না যে আপনার ধারণা নাই, অবশ্যই আপনার ধারণা আছে কাজীপুর সম্পর্কে। জমি সমাসে গার্মেন্টসে একটা চাকরি করি আমি, এখানে ব্যাচেলার থাকি, ফ্যামিলি থাকে আমার বাড়িতে, ওই বাচ্চাটাকে নিয়ে আসা সম্ভব না। আচ্ছা, দ্বিতীয় কথা হলো এখানে আনলে এখানেও বাড়িওয়ালারা বের করে দিবে, প্লাস একটা রুমের মধ্যে বাচ্চাকে রাখা কোনো ক্রমে সম্ভব না। বাচ্চাটার জন্য অত্যন্ত পানি লাগে, বিছানায় ঘন ঘন পায়খানা প্রস্রাব করে, পানি লাগে বেশি, বাড়িওয়ালারা ক্যাট করবে, এই কারণে আনা হয় না। আর বাচ্চাটা একটা লিমিট জায়গার মধ্যে থাকে। একটা রুম মানে কি, শহর দেখেন না, একটা শহরের 5,000 টাকা ভাড়া একটা রুম, এখানে রুম ভাড়া, বাসা ভাড়া না, রুম ভাড়া। তো ওখানে একটা খোলামেলা জায়গাতে আসে, একটু বাড়িটারে নিয়ে যাওয়া যায়। তখন যে কথাটা স্যার আপনি বলছিলেন যে কি দরকার আছে, আপনার কথাটা আপনি ঠিক আছে, যে আমার জীবনের আর কয় বছরে অবশিষ্ট আছে। এখন ধরেন এখন যদি আমার 55, 56, 57 বছর বয়স যদি চলে, এখন বাংলাদেশের অধিকাংশই দেখা যাচ্ছে যে আমার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের ভিতর বা আমার যারা লেখাপড়া করে তারাও হয়তো 60-65 বা অনেকে মারাই গেছে। আমার আর কয়দিন, তারপরও খারাপ লাগে। কিন্তু আমি খুব অভিমানী একজন লোক, কারণ আমার এই বাচ্চাটা ফেরেশতা তুল্য বাচ্চা। এই বাচ্চাকে যারা অবহেলা করেছে, বাচ্চাকে যারা কষ্ট দিয়েছে, আমি আগ্রহ করে তাদের কাছে যাব না। আপনি গল্পটা কেন বললেন আজকে রেডিওতে? আমি গল্পটা এই কারণে বললাম যে সুন্দর প্রশ্ন করেছেন, যেটার মাধ্যমে হয়তো বা আমি কিছু কথা আমি আপনাকে বলতে পারি। এই কারণেই বললাম, এরকম ঘটনা যে শুধু আমার ক্ষেত্রেই ঘটেছে তা কিন্তু নয়। আমি হয়তো বলার সুযোগ পেলাম, আমাকে অনেক কষ্ট করে আমাকে স্টুডিওতে আসতে হয়েছে, অনেক কষ্ট করে, এবং আমি একটা দীর্ঘ সাগর পাড়ি দিয়ে আমি আজকে এখানে এসেছি। সবার পক্ষে কি সম্ভব? আপনার পক্ষে কি সবার গল্প জানা সম্ভব? এই কারণেই বললাম যে আমাদের অগোচরে যারা এই ধরনের ভুল করছে, তাদের ছেলের বউদের সঙ্গে বা ফ্যামিলিগত দিক থেকে তারা যে অন্যায়গুলো করছে, তারা যেন এই ধরনের আর কাজ না করে। আমি এখানে একটা কথা বলি প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি খুব চুপ করে শুনছিলাম ওনার গল্পটা। এটা খুব অল্প সময় শেষ হয়েছে গল্পটা, কিন্তু এটা আসলে ঘন্টার পর ঘন্টা বলার মতো গল্প। এই গল্পটা যদি ওনার মায়ের মুখ থেকে বের হতো, তাহলে এই গল্পটা হয়তো আরও অনেক অনেক বেশি তথ্যবহুল হতো, আরও অনেক বেশি হৃদয়গ্রাহী হতো, আরও অনেক বেশি কষ্টকর হতো। বিশেষ করে যিনি প্রতিবন্ধী, তার মার কথা, মানে ওনার ওয়াইফের কথা আমি বলছি। আমি জানি না যে আল্লাহ কাকে কখন কিভাবে পরীক্ষা নেন। উনি যা এখানে বললেন সব কিছু যদি সত্যি হয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে এনারা দুজনেই খুব ভালো মা এবং বাবা, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। প্রতিবন্ধী বাচ্চার প্রতিবন্ধিতার লেভেল থাকে, তো এটা অনেকগুলো লেভেল আছে, যারা এগুলো নিয়ে কাজ করেন তারা জানেন। ওর যে লেভেলটা, সেই লেভেলের জায়গাটা থেকে ও আসলে শারীরিকভাবে প্রতিবন্ধী এবং মানসিকভাবে প্রতিবন্ধী। ওর জীবন দশায় 24-25 বছর ও শুধু বিছানায় কাটিয়েছে, এবং খাওয়া দাওয়া 29 বছর, খাওয়া দাওয়া, ঘুম, বাথরুম, ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, সব কিছু হচ্ছে ওর ওইখানে এবং বিছানাতে। যে মানুষটার বোধ নাই, তাকে আপনি বোধের বিচার করতে পারবেন না। ও তো জানেই না পৃথিবীর রং কি, ও তো জানেই না ভালো কোনটা মন্দ কোনটা। সুতরাং ওকে নিয়ে আমার আফসোসের জায়গাটা অন্যরকম। কিন্তু যেই বাবা মা এইরকম একজন সন্তানকে, সাধারণত বৃদ্ধ বয়সে এসে বাবা মারা অন্যের উপর নির্ভর হন, সন্তানের উপর নির্ভর হন, আর এই বাবা মা সারাটা জীবন জুড়েই শুধুমাত্র এই সন্তানের মুখের দিকে তাকিয়ে পুরো জীবন শেষ করে গেলেন, এবং এই সন্তানটাকে তারা এখন লালন পালন করে যাচ্ছেন, আর পরে তাদের সন্তানও আসে নাই। এক অদ্ভুত গল্প। আমরা এই গল্প থেকে একটা জিনিস শিখতে পারি, সেটা হলো আপনি যে অবস্থানে আছেন সে অবস্থান থেকে আপনি আল্লাহর কাছে শুকর করেন যে আপনি অনেক ভালো আছেন, নিঃসন্দেহে। আর 2 নম্বর হচ্ছে মনুষ্যত্ব।
মনুষ্যত্বের জায়গাটা দেখেন, এনারা ভবিষ্যতের কথা চিন্তা করেননি, কোনো কিছু চিন্তা করেনি, শুধুমাত্র সন্তানের কথা চিন্তা করেছে। এবং এখানে লাস্টের দিকে এসেও কিন্তু উনি একটা কথা বলেছেন যে আমার সন্তান আমার কাছে ফেরেশতার মতো। তো অনেক কিছুই আসলে শেখার আছে। আমি সবসময় একটা কথা বলি, আমাদের চারপাশে অসম্ভব ভালো মানুষ আছেন, অনেক মানুষ আছেন যারা আমাদেরকে প্রতিনিয়ত শেখাতে পারেন। এই এক একটা জীবন গল্প, এটা শুধুমাত্র গল্প না, এক একটা জীবন গল্প কখনো কখনো একাডেমিক বড় একটি মোরাল প্রিন্সিপাল শেখার বইয়ের চাইতেও অনেক বড় গুরুত্বপূর্ণ। তো সেই জায়গাটা থেকে আজকের এই গল্পটা আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমি দোয়া করি আপনার সন্তানের জন্য, আমি দোয়া করি আপনার জন্যে। আপনি এখানে এসছেন, এটা অনেক মানুষের জীবন দর্শনকে চেঞ্জ করে দেবে। আপনার বাচ্চা যাতে ভালো থাকে সে বিষয়ে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং অনেক কাঠখড় পুড়িয়ে আপনি এখানে এসছেন, যেটা আপনি বলছিলেন, সেই বিষয়েও আপনার যে আগ্রহ সেটাকেও আমি সাধুবাদ জানাই। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা শেষ করছি আজকের মতো জীবন গল্প। আবু হানিফের যে গল্পটা, এটা আমরা সরজমিনে ইনভেস্টিগেট করিনি, ওনার মুখ থেকে বলা গল্প। এরপরেও যদি কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেন আবু হানিফের সঙ্গে যোগাযোগ করার জন্যে,